সুপ্রিয় শিক্ষার্থী, জাতীয় বিশ্ববিদ্যালয় অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। করোনা পরিস্থিতিতে শিক্ষা কার্যক্রম স্বাভাবিক রাখার স্বার্থে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে অনলাইন ক্লাসে সংযুক্ত হতে পেরে আমি আনন্দিত। সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানাচ্ছি। আজ তৃতীয় বর্ষের বিকাশ মনোবিজ্ঞান পার্ট 2 এর 12 নম্বর ক্লাস। আমাদের আজকের ক্লাসের বিষয় ফিজিক্যাল চেঞ্জেস ইন এজিং। আমি নিত্যানন্দ গাইন, প্রভাষক, মনোবিজ্ঞান বিভাগ, হাবিবুল্লাহ বাহার কলেজ। তোমাদের সবাইকে আর একবার স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ক্লাস। চ্যাপ্টার 4, লেট অ্যাডাল্টহুড। অর্থাৎ আমরা বার্ধক্যের কিছু শারীরিক পরিবর্তন নিয়ে আজকের ক্লাসে আলোচনা করতে যাচ্ছি। আজকের ক্লাসে আমরা জানবো বার্ধক্যের শারীরিক পরিবর্তন, সংবেদন ক্ষমতা, দর্শন ও শ্রবণ বিষয়ে, এবং সংবেদন ক্ষমতার পরিবর্তন এবং অভিযোজন কিভাবে বার্ধক্যে করতে হয় সেই বিষয়গুলি নিয়ে আমরা আলোচনা করব। বার্ধক্যের শারীরিক পরিবর্তন সমূহ: ফেসিয়াল অ্যাপিয়ারেন্স বা চেহারার পরিবর্তন, শরীরের গঠনগত পরিবর্তন, সেন্সরি ক্যাপাসিটিজে পরিবর্তন, অর্গান সিস্টেমে পরিবর্তন, ভয়েসে পরিবর্তন, হজমের নানাবিধ সমস্যা, এগুলি নিয়ে আমরা আলোচনা করব। ঘুমের পরিবর্তন বা যৌনতার কার্যকারিতায় যে পরিবর্তন আসে বৃদ্ধ বয়সে, সেই বিষয়গুলি নিয়েও আমরা আজকের ক্লাসে আলোচনা করব। বার্ধক্যের শারীরিক পরিবর্তনগুলোর মধ্যে আরেকটি গুরুত্বপূর্ণ পরিবর্তন, তা হলো শক্তি, সক্ষমতা, ভারসাম্য এবং প্রতিক্রিয়া কালের সময়ে যে পরিবর্তন আসে, সেই পরিবর্তন সমূহ আমরা এখন বিস্তারিত আলোচনায় যাচ্ছি। বার্ধক্যের শারীরিক পরিবর্তন, চেঞ্জেস ইন ফেসিয়াল অ্যাপিয়ারেন্স। ত্বকে কি ধরনের পরিবর্তন আসে? ত্বকে ভাঁজ পড়ে যায়, ত্বক রুক্ষ হয়ে যায়, খসখসে হয়ে যায়, ঢিলা হয়ে যায়, ত্বকে নানাবিধ দাগ দেখা যায়। এছাড়া বেশ কিছু অস্বস্তিকর বা চুলকানি ভাব থাকে। চুলের পরিবর্তন আসে, চুল সাদা হয়ে যায় বা ধূসর হয়ে যেতে পারে, এবং ছেলেদের ক্ষেত্রে টাক পড়ে যাওয়ার প্রবণতা দেখা যায়। যদিও টাক পড়ার সাথে বংশগতির একটি বড় সম্পর্ক রয়েছে। এ সময়ে নাকে, কানে বা চোখের ভ্রুর চুলগুলি লম্বা হয় এবং শক্ত হয়ে যায়। নারীদের ক্ষেত্রে তাদের বগল এবং যৌনাঙ্গের চুলের পরিমাণ কমতে থাকে, কিন্তু মুখে চুলের পরিমাণ বাড়তে থাকে। এটির পিছনের কারণ মেনোপজের সময় যে হরমোনাল চেঞ্জ আসে, এর প্রেক্ষিতেই নারীদের মুখের বিভিন্ন স্থানে চুল গজাতে দেখা যায়।
এখন নাক ও মুখে কি ধরনের পরিবর্তন আসে সেটি আমরা ব্যাখ্যা করি। নাক চওড়া এবং লম্বা, মুখের দাঁত পড়ে যেতে থাকে, মাড়ি সংকুচিত হয়ে আসে, মুখের চারপাশে ভাঁজ পড়ে এবং গলায় বা নিচের দিকে গলকম্বল বা চামড়া ঝুলে যাওয়ার প্রবণতা দেখা যায়। চোখে কি ধরনের পরিবর্তন আসে? চোখের পাতা পাতলা হয়ে যায়, চোখের চারপাশে কালো দাগ দেখা যায়, চক্ষু কোঠরে ঢুকে যায় এবং ছানির কারণে চোখ অস্বচ্ছ হয়ে যায়। বডি শেপ বা দেহের আকারে কেমন পরিবর্তন আসে এখন আমরা সেগুলি নিয়ে একটু আলোচনা করব। হাইট অ্যান্ড মাসকুলেচার রিডিউসড, অর্থাৎ শরীরে এবং মাংসপেশির পরিমাণ কমে আসে। কোমর এবং নিতম্ব প্রশস্ত হয়, কাঁধ সরু হয়ে যায়, শরীর কিছুটা বাঁকা হয়ে নুয়ে আসে এবং এই বৃদ্ধ বয়সে ঘাড়ে মাংসপিণ্ডের মতো তৈরি হয়, স্তন ঝুলে যায়। এই বডি শেপের পরিবর্তনের পাশাপাশি মুখমণ্ডলের আরো বেশ কিছু পরিবর্তন আসে, যেমন চোয়াল ভেঙে যাওয়া, কপালে দাগ পড়া, কানের লতি মোটা হয়ে যাওয়া, কান লম্বা হয়ে আসে এবং কপাল বড় হয়। সেন্সরি ক্যাপাসিটিস, দৃষ্টিশক্তিতে কি ধরনের পরিবর্তন আসে বৃদ্ধ বয়সে? প্রথম পরিবর্তন সেটি ভিজুয়াল অ্যাকুইটি। ভিজুয়াল অ্যাকুইটি হলো কোনো বিষয়কে যথাযথভাবে দেখার ক্ষমতা। এই সময়ে বৃদ্ধদের ডার্ক অ্যাডাপ্টেশন স্লো হয়ে যায়, অর্থাৎ হঠাৎ আলো থেকে অন্ধকারে গিয়ে অ্যাডজাস্টমেন্ট করতে তাদের সমস্যা হয় এবং ভিজুয়াল এরিয়া বা দেখার ক্ষেত্র, দর্শন ক্ষেত্রটি সংকুচিত হয়ে আসে। এ সময় আরো একটি বড় সমস্যা রং নির্ণয়ের ক্ষেত্রে হয়। বৃদ্ধ বয়সে মানুষ কাছাকাছি দু রকমের রং এর মধ্যে পার্থক্য করতে পারে না, যেমন ব্লু এবং ব্ল্যাক রঙের মধ্যে পার্থক্য করা তাদের জন্য কঠিন হয়ে যায়। ডেপথ পারসেপশন। ডেপথ পারসেপশন হলো কোনো বিষয় কত কাছে বা কত দূরে অবস্থিত, এটির গভীরতা কতটুকু, এটির উচ্চতা কতটুকু সেটি বুঝতে পারার সক্ষমতা। বৃদ্ধ বয়সে এই ডেপথ পারসেপশনে সমস্যা দেখা দেয়, যে কারণে ব্যক্তি সিঁড়ি দিয়ে উঠতে অসুবিধার সম্মুখীন হয় এবং রাস্তা চলাচলের ক্ষেত্রে উঁচু নিচু এই বিষয়গুলি অসামঞ্জস্যহীনভাবে দেখতে থাকে, যে কারণে তার বাইরে চলাচল এবং সিঁড়ি দিয়ে ওঠানামা খুব কঠিন হয়ে যায়। এছাড়াও এই বয়সে এসে চোখের নানাবিধ রোগে ব্যক্তির দৃষ্টিশক্তির সীমাবদ্ধতা, তার মধ্যে অন্যতম ক্যাটারাক্টস বা ছানি। ছানি হলো চোখের লেন্সের অস্বচ্ছতা এবং এই চোখের লেন্স অস্বচ্ছ হয়ে যাওয়ার কারণে বাইরে থেকে যে আলো আমাদের চোখের রেটিনাতে পৌঁছানোর কথা সেটি পর্যাপ্ত পরিমাণে পৌঁছাতে পারে না, যে কারণে দৃষ্টিশক্তি কমে যায় এবং ঝাপসা দেখা যায়। চোখের সব থেকে মারাত্মক রোগ গ্লুকোমা। যখন চোখের
অপটিক নার্ভে প্রচুর চাপ সৃষ্টি হয়, তখন ধীরে ধীরে ব্যক্তি দেখার ক্ষমতা হারাতে থাকে। 50-এর পরে গিয়ে এই গ্লুকোমা ভয়াবহ আকার ধারণ করতে শুরু করে। যথাযথ ব্যবস্থা বা চিকিৎসা না নিলে ব্যক্তি একসময় পুরোপুরি অন্ধ হয়ে যেতে পারে। এই গ্লুকোমার সাথে বংশগতির একটি বড় সম্পর্ক আছে, অর্থাৎ বংশ পরম্পরায় এই রোগটি এক ব্যক্তি থেকে আরেক ব্যক্তিতে চলে যেতে পারে। ম্যাকুলার ডিজেনারেশন। ম্যাকুলা আমাদের রেটিনার হলুদাভ একটি অংশ, যেটি ঠিকমতো কাজ না করলে আমাদের কেন্দ্রীয় দর্শন প্রক্রিয়া মারাত্মকভাবে বিঘ্নিত হয়। এরপরে চোখের আরো একটি রোগ, যেটিকে হচ্ছে প্রেসবায়োপিয়া। এই প্রেসবায়োপিয়া হলো কাছের বস্তুকে ঠিক মতো দেখতে না পাওয়া। এটিকে আমাদের দেশে প্রচলিত ভাষায় বলা হয় চালসে রোগ, অর্থাৎ 40-এর পরে গিয়ে এই রোগের বিস্তার ঘটে, যেখানে ব্যক্তি কাছের লেখা বা বই চশমা ছাড়া পড়তে পারে না। ডায়াবেটিক রেটিনোপ্যাথি, যাদের ডায়াবেটিক্স আছে তাদের রেটিনাতে ঠিকমতো রক্ত সরবরাহ যদি না হয়, সেক্ষেত্রে রেটিনা ক্ষতিগ্রস্ত হয় এবং দৃষ্টিশক্তি কমে যেতে পারে। রেটিনাল ডিঅ্যাটাচমেন্ট। রেটিনার মধ্যস্তর এবং বাইরের স্তর, এই দুই স্তরের মধ্যে যখন সংযোগ বিচ্ছিন্ন হয়ে আলাদা হয়ে যায়, তখন ব্যক্তির দৃষ্টিশক্তি ক্ষতিগ্রস্ত হয়। একমাত্র লেজার সার্জারি ছাড়া এই সমস্যার সমাধান করা যায় না। ক্রিটিক্যাল ফিউশন ফ্রিকোয়েন্সি বা সিএফএফ, এই সিএফএফ হলো আমাদের কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের সমস্যার কারণে দৃষ্টিশক্তির সীমাবদ্ধতা আসে, যেখানে ব্যক্তি তার ভিজুয়াল বা দর্শন উদ্দীপককে যথাযথ সময়ে দেখতে পান না। অর্থাৎ একজন স্বাভাবিক মানুষ কোনো দর্শন উদ্দীপক যতটুকু সময় থাকলে স্পষ্ট দেখতে পান, এই বৃদ্ধ বয়সে এসে তার থেকে বেশি সময় উদ্দীপক না থাকলে তাদের দেখতে অসুবিধা হয়। এখন আমরা চলে যাচ্ছি ব্যক্তির শ্রবণ শক্তিগত সমস্যার দিকে। এই বৃদ্ধ বয়সে এসে কি ধরনের শ্রবণগত সমস্যায় ব্যক্তি ভোগে, সেই বিষয়গুলো নিয়ে আমরা এখন আলোচনা করব। প্রথম যে সমস্যাটি কানে না শোনার, সেটি কন্ডাকশন ডেফনেস। একটি বিষয় এখানে বলে রাখা ভালো যে আমাদের কানের প্রধানত 3টি অংশ আছে: বহিকর্ণ, মধ্যকর্ণ এবং অন্তকর্ণ। বহিকর্ণের কাজ হলো বাইরে থেকে শ্রবণ উদ্দীপককে মধ্যকর্ণে পাঠিয়ে দেওয়া, এবং মধ্যকর্ণের
তিনটি ছোট ছোট অস্থি থাকে বা হাড় থাকে, তারা এই শব্দটাকে আবার অন্তঃকর্ণে পাঠিয়ে দেয়। অন্তঃকর্ণ সেই শব্দকে প্রসেসিং করে আমাদের মস্তিষ্কে পাঠিয়ে দেয় এবং আমরা তখন শোনার অনুভূতি প্রাপ্ত হই। এই কন্ডাকশন ডেফনেসটা মধ্যকর্ণের সমস্যা। মধ্যকর্ণে যখন মোমের মতো কোনো বস্তু জন্মে, অর্থাৎ যেটিকে আমরা প্রচলিত বাংলায় কানের ময়লা বা খৈল বলে থাকি, তাহলে এই ময়লা জমার কারণে বাইরের বাতাস সেখানে যেতে বাধাপ্রাপ্ত হয়। আর বাইরের বাতাস যেতে বাধাপ্রাপ্ত হওয়ার কারণে মধ্যকর্ণের যে তিনটি ক্ষুদ্র ক্ষুদ্র অস্থি থাকে তাদের কার্যক্রম ঠিকমতো সংগঠিত হয় না। না হওয়ার কারণে ব্যক্তির শ্রবণ শক্তি কমে যায়। শুধু যে এই ময়লা জমার কারণেই সমস্যা হতে পারে তা নয়, যদি এই তিনটি অস্থিতে আর্থ্রাইটিসের মতো কোনো সমস্যা হয় সেক্ষেত্রেও ডেফনেস হতে পারে। এখন আমরা আসবো নার্ভ ডেফনেস। নার্ভ ডেফনেস আমাদের অন্তঃকর্ণের সমস্যা, অর্থাৎ বহিকর্ণ থেকে মধ্যকর্ণ হয়ে যে শব্দ তরঙ্গ বা উদ্দীপক শক্তি অন্তঃকর্ণে যাবে, যেখান থেকে প্রসেসিং হয়ে ব্রেনে যাওয়ার কথা, অন্তঃকর্ণে আসার পরে সেখানকার নার্ভের দুর্বলতার কারণে, স্নায়বিক দুর্বলতার কারণে শব্দ ঠিকঠাক মতো মস্তিষ্কে যেতে পারে না, যে কারণে ব্যক্তি যে কোনো বিষয় স্পষ্ট শুনতে পান না। এরপরে আসবে সেন্ট্রাল ডেফনেস। সেন্ট্রাল ডেফনেস কেমন? যদি মস্তিষ্কের টেম্পোরাল লোবে, যেটিকে আমরা বলি এটি অডিটরি এরিয়া, অর্থাৎ মস্তিষ্কের যে এরিয়াতে আমাদের এই শ্রবণ সংক্রান্ত ক্রিয়াকর্ম নিয়ন্ত্রণ করে, সেই এরিয়াতে আঘাতের কারণে হোক, ভাইরাস বা ব্যাকটেরিয়া ইনফেকশনে হোক, যদি সেই এলাকা ক্ষতিগ্রস্ত হয় সেক্ষেত্রে ব্যক্তি সম্পূর্ণরূপে কানে শোনার ক্ষমতা হারিয়ে ফেলে। এখন শ্রবণগত আরো একটি সমস্যায় আমরা আলোচনা করব, সেটি প্রেসবাইকিউসিস। এই সমস্যাটি হলো উচ্চ কম্পাঙ্কের শব্দ ব্যক্তি ঠিকমতো শুনতে না পাওয়ার অক্ষমতা, এবং এই সমস্যার কারণে বৃদ্ধ বয়সে এসে মানুষ কোনো কনসার্ট বা সিনেমা হলে গিয়ে মুভি দেখা বা কোনো পার্টিতে গিয়ে তারা এনজয় করতে পারেন না। অর্থাৎ এই উচ্চ কম্পাঙ্কের শব্দ তারা ঠিকমতো শুনতে না পাওয়ার কারণে, অথবা এই শব্দটি বিকৃতভাবে মস্তিষ্কে যাওয়ার কারণে তাদের মধ্যে বিরক্তির উদ্রেক ঘটে। এই বিরক্তির উদ্রেক থেকে নিজেদেরকে সরিয়ে আনার জন্য ব্যক্তি এই সমস্ত উচ্চ কম্পাঙ্কের শব্দ যে জায়গায় হয় সেই জায়গা থেকে নিজেকে আড়াল করে রাখেন। কানের আরেকটি বড় সমস্যা, কানের ভিতরে শোঁ শোঁ বা ভোঁ ভোঁ আওয়াজ হওয়া। এটি নানা কারণে হতে পারে। এখানে যে বিষয়টি লক্ষণীয়, যে বাইরে সেরকম কোনো সাউন্ড সোর্স নেই যেখান থেকে উদ্দীপক কানে যাচ্ছে, অথচ ব্যক্তি কানের মধ্যে সবসময় এরকম একটি আওয়াজ শুনতে পাচ্ছেন। এই বিরক্তিকর পরিস্থিতি আসলে বৃদ্ধ বয়সের ব্যক্তিদেরকে অত্যন্ত ভাবিয়ে তোলে, এবং যেহেতু কানের এই শোঁ শোঁ বা ভোঁ ভোঁ আওয়াজটি হতে থাকে,
এই কারণে বাইরের শব্দের প্রতি তাদের মনোযোগ কমে যায়। এখন আমরা সেন্সরি ক্যাপাসিটিস, টেস্ট অ্যান্ড স্মেল নিয়ে আলোচনা করব। The sense of smell can be damaged by viral and bacterial infection and head trauma, অর্থাৎ মস্তিষ্কের আঘাত, ভাইরাস বা ব্যাকটেরিয়ার সংক্রমণের কারণে ব্যক্তির স্বাদ বা ঘ্রাণ নেওয়ার ক্ষমতা হয়ে যেতে পারে। তবে যে সমস্ত বয়স্ক ব্যক্তিরা হেলদি লাইফ লিড করেন বা জীবনের সুস্বাস্থ্যের নিয়মগুলি পালন করেন, তাদের ক্ষেত্রে এই স্বাদ বা ঘ্রাণের ক্ষমতা অন্যদের তুলনায় ভালো থাকে, যারা কিনা অস্বাস্থ্যকর জীবনযাপনে অভ্যস্ত। স্বাদ বা ঘ্রাণ ক্ষমতা বা সংবেদন ক্ষমতা কমে আসার কারণে ব্যক্তি যে ফুড এনজয়মেন্ট বা খাওয়ার যে আনন্দ, সেই আনন্দ থেকে বঞ্চিত হয়ে যান। এবং যেহেতু তারা খাবারের প্রকৃত কোনো স্বাদ পান না, সেই কারণে অনেক সময় যে সমস্ত খাবার দেখতে ভালো কিন্তু স্বাস্থ্যকর নয়, জাঙ্ক ফুড, তারা এগুলিতে অভ্যস্ত হয়ে যান, যেটি তাদের স্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকির কারণ হয়ে যায়। এছাড়া অনেক ক্ষেত্রে বাসি বা নষ্ট হয়ে যাওয়া খাবার তারা বুঝতে পারে না যে এগুলি নষ্ট খাবার, সেগুলি খেয়ে ফেলে, যেহেতু তাদের স্বাদ এবং ঘ্রাণ নেওয়ার সক্ষমতা কমে গেছে, এবং এই অস্বাস্থ্যকর খাবারগুলি খেয়ে ফেলার কারণে তাকে নানাবিধ শারীরিক সমস্যায় ভুগতে হয়। এরপর আমাদের যে বিষয়টি নিয়ে আলোচনা করতে হবে সেটি স্পর্শ এবং ব্যথা। এই স্পর্শ এবং ব্যথার অনুভূতি আসলে খুবই গুরুত্বপূর্ণ, কারণ দেখা যায় যে বয়স হওয়ার সাথে সাথে ব্যক্তির নিচের অংশগুলি উপরের অংশগুলির তুলনায় বেশি সংবেদনশীল হয়। Older adults who are built blind retain a high level of touch sensitivity. যে সমস্ত বয়স্ক ব্যক্তিরা চোখে দেখতে পান না, অন্ধ, তাদের ক্ষেত্রে এই স্পর্শ এবং ব্যথার অনুভূতি অনেক শক্তিশালী থাকে। Older adults are less sensitive to pain and suffer from it. এবং এই বয়সে একটি বড় সমস্যা হলো ব্যথা সহ্য করার মতো ক্ষমতা কম হয়ে আসে, যে কারণে তারা খুব কষ্ট পায় এই বয়সে। এখন আমরা সংবেদন ক্ষমতার পরিবর্তন ও অভিযোজন নিয়ে আলোচনা করব। ভিশন বা দৃষ্টিশক্তি। চোখের যে সমস্যাগুলি ইতোপূর্বে আমরা আলোচনা করেছি, সেই সমস্যাগুলি থেকে পরিত্রাণের জন্য ডাক্তারের পরামর্শ মতো ঔষধ, চোখের ড্রপস অথবা চশমা বা কন্টাক্ট লেন্স ব্যবহার করা যেতে পারে, এবং ক্ষেত্র বিশেষে সার্জারি প্রয়োজন পড়তে পারে। এই বয়সে এসে চশমার ক্ষেত্রে সাধারণত বাইফোকাল বা মাল্টিফোকাল চশমা ব্যবহার করতে হয়, অর্থাৎ একই চশমার মধ্যে ভিন্ন রকমের লেন্স সংযোজন করতে হয়, কাছে, দূরে বা মাঝামাঝির বিষয় দেখার জন্য নানা রকমের বিষয় চশমায় সংযুক্ত করার দরকার পড়তে পারে। এরপর
শ্রবণ শক্তিগত যে সমস্যাগুলি থাকে ব্যক্তির, সেগুলি দুটি উপায়ে দূর করা যায় কিছুটা। সেটি একটি অ্যাম্প্লিফিকেশন, অন্যটি ককলিয়ার ইমপ্লান্ট। অ্যাম্প্লিফিকেশন হলো কানে ব্যবহৃত একটি যন্ত্র যেটি বাইরের শব্দকে আমাদের কানে প্রেরণের সময় আরেকটু শব্দ তরঙ্গের তীব্রতা বাড়িয়ে প্রেরণ করে, যাতে করে ব্যক্তি ভালো মতো শুনতে পান। এই যন্ত্রগুলি দিয়ে যদি ব্যক্তির এই শক্তির সমস্যা দূর করা সম্ভব না হয়, সেক্ষেত্রে সর্বশেষ চেষ্টা হিসেবে ককলিয়ার ইমপ্লান্ট বাধ্যতামূলক হয়ে যায়। এই ককলিয়ার ইমপ্লান্ট করার জন্য কানে একটি ছোট্ট অপারেশন করতে হয় এবং কানের বাইরে একটি ডিভাইস বা যন্ত্র বসিয়ে সেখান থেকে শব্দ তরঙ্গ বিশেষ উপায়ে মধ্যকর্ণের বা ককলিয়ার আরেকটি যন্ত্র থাকবে, সেখানে শব্দ তরঙ্গ প্রেরণ করে তার তীব্রতাকে একটি সহ্য সীমার মধ্যে রেখে মস্তিষ্কে প্রেরণ করা হয়। এক্ষেত্রে যে সমস্যাটি দেখা যায় সেটি বয়স্করা সাধারণত এটি করতে চান না। তার কারণ বাইরে থেকে যেহেতু বোঝা যায়, সেই কারণে ওনারা নিজেকে মানুষের সামনে দেখাতে চান না যে আসলে তার কানে শোনার সমস্যা আছে। যখন ব্যক্তি কানে ঠিক মতো শুনতে পান না, তখন তিনি নিজে জোরে কথা বলেন এবং তার মধ্যে সন্দেহবাতিকতা উদ্রেক হতে পারে। অর্থাৎ যেহেতু তিনি ভালো শুনতে পান না, তখন তিনি চিন্তা করতে পারেন যে লোকজন যে হাসাহাসি করছে মনে হয় তাকে নিয়ে হাসাহাসি করছে বা তাকে নিয়ে কিছু খারাপ কিছু বলা হচ্ছে। এবং যেহেতু তিনি শুনতে পান না, সেই কারণে আস্তে আস্তে বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে যাওয়ার বা লোক সমাগমে যাওয়ার প্রবণতা কমিয়ে আসে, নিজেকে আইসোলেশনে নিয়ে যান এবং একটি একাকিত্বের তাকে অতিবাহিত করতে হয়। এখন আমরা দেখব স্বাদ এবং গন্ধের সাথে কিভাবে অ্যাডজাস্টমেন্টটা হয়। স্বাদ এবং গন্ধ আমাদের জীবনের জন্য অপরিহার্য দুটি সংবেদন ক্ষমতার নাম। পৃথিবীর রূপ রস গন্ধ উপভোগ করতে না পারলে জীবনের আসলে কোনো মানে থাকে না। এই পৃথিবী এত সুন্দর কেন? কারণ পৃথিবীর রূপ রস গন্ধ আমরা আমাদের ইন্দ্রিয় শক্তি দিয়ে বা সংবেদন ক্ষমতা দিয়ে অনুভব করতে পারি, সে কারণে পৃথিবী এত সুন্দর। যখন বৃদ্ধ বয়সে এসে স্বাদ এবং ঘ্রাণের ক্ষমতার পরিবর্তন হয়, তখন ব্যক্তিকে নানামুখী সমস্যার পড়তে হয়। যেমন যেহেতু ওনারা স্বাদ এবং গন্ধ পান না, সে কারণে বাসায় যদি গ্যাস লিকেজ হয় সেটি ওনারা বুঝতে পারবেন না এবং তা থেকে মারাত্মক অগ্নিকাণ্ডের মতো দুর্ঘটনা ঘটতে পারে। স্বাদ গন্ধ না পাওয়ার কারণে খাদ্যে অরুচি হয় এবং খাদ্যের অরুচি থেকে তাদের মধ্যে অপুষ্টি দেখা দেয়, যেটি এই বৃদ্ধ বয়সের মানুষদের জন্য খুব বিপজ্জনক। স্বাদ গন্ধের ব্যাপারে আরেকটি বিষয় লক্ষণীয় যে পুরুষদের তুলনায় নারীদের স্বাদ এবং ঘ্রাণ নেওয়ার ক্ষমতা, সেন্সিটিভিটি বেশি থাকে। কিছু কিছু খাবার বা অভ্যাস ত্যাগের মাধ্যমে স্বাদ বা ঘ্রাণের সক্ষমতাকে আরো বেশ কিছুদিন টিকিয়ে রাখা যায়।
যদি অ্যালকোহল, ধূমপান, তামাক সেবন, জাঙ্ক ফুড অ্যাভয়েড করা হয়, সেক্ষেত্রে এই স্বাদ এবং ঘ্রাণ সক্ষমতাটি ভালো থাকবে। এছাড়া মস্তিষ্কের জটিল রোগ অ্যালঝেইমার ডিজিজ বা পার্কিনসন্স ডিজিজের কারণে ব্যক্তির স্বাদ এবং ঘ্রাণ নেওয়ার সক্ষমতা নষ্ট হয়ে যায়। তো এই রোগগুলিকে যদি প্রতিরোধ করা যায় বা চিকিৎসা দিয়ে এই রোগের প্রকোপ যদি কিছুটা কমিয়ে রাখা যায়, তাহলে এই স্বাদ এবং ঘ্রাণ নেওয়ার ক্ষমতাটি আরো বেশ কিছুদিন অ্যাক্টিভেট রাখা সম্ভব হয়। টাচ অ্যান্ড পেইন, স্পর্শ এবং ব্যথা। স্পর্শ এবং ব্যথা এই সক্ষমতাটি যখন একজন ব্যক্তির কমে আসে, তখন রিল্যাক্সেশন, মেডিটেশন, ইতিবাচক চিন্তা ভাবনা, এগুলির মধ্য দিয়ে যদি একজন ব্যক্তি নিজেকে অভিযোজিত করে নেন, সেক্ষেত্রে স্পর্শ এবং ব্যথার যে অনুভূতি কিছুটা ভালোর দিকে নিয়ে যাওয়া সম্ভব। এছাড়াও আরো কিছু শারীরিক পরিবর্তন এই বৃদ্ধ বয়সে হয়ে থাকে, যেমন চেঞ্জেস ইন অর্গান সিস্টেম। বৃদ্ধ বয়সে এসে মানুষের লিভার, কিডনি, হার্ট ইত্যাদি অর্গান কার্যক্ষমতা কমে যায় এবং সেগুলো কোনো কোনো সময় ডিসফাংশন করতে পারে বা কার্যক্ষমতা সম্পূর্ণ হারিয়ে ফেলতে পারে। এই কারণে নিয়মিত হেলথ চেকআপ, বৃদ্ধ বয়সের আগে থেকেই যদি হেলথ চেকআপটি কন্টিনিউশন করা যায়, সেক্ষেত্রে ভালো ফল পাওয়া যেতে পারে। চেঞ্জেস ইন ভয়েস, বৃদ্ধ বয়সে এসে যেহেতু দাঁত পড়ে যায় এবং কণ্ঠস্বরের পরিবর্তন হয়ে যায়, ফলে অস্পষ্ট কথা বা উচ্চারণের সমস্যা এটি খুবই স্বাভাবিক হয়ে যায়। এবং এই যে তার ভয়েসের সমস্যা, এটি নিয়ে অনেক সময় আশেপাশের লোকজন হাসি তামাশা করেন, যেটি বৃদ্ধ মানুষের মনে হতাশা সৃষ্টি করতে পারে, তার মধ্যে হীনমন্যতা বোধের সৃষ্টি হতে পারে। চেঞ্জেস ইন ডাইজেস্টিভ সিস্টেম, পরিপাক তন্ত্রের পরিবর্তন। বয়স বাড়ার সাথে সাথে মানুষের হজম শক্তি কমে যায়, অ্যাসিডিটির পরিমাণ বাড়ে, যে কারণে খাদ্যে অরুচি, কোষ্ঠকাঠিন্যের সমস্যা, আবার কখনো কখনো হঠাৎ পাতলা পায়খানা, এরকম নানাবিধ পরিপাকতন্ত্রের সমস্যায় ভুগতে হয়। চেঞ্জেস ইন স্লিপ, মানুষের জীবনে অত্যন্ত দরকারি একটি শারীরবৃত্তীয় প্রক্রিয়া ঘুম। ঘুমের মধ্য দিয়ে শারীরিক এবং মানসিক ক্ষয় জন্য আমাদের বডি সচেষ্ট থাকে। স্মৃতিশক্তি দীর্ঘদিন ভালো রাখার জন্য পর্যাপ্ত ঘুমের কোনো বিকল্প নেই। দীর্ঘদিনের নিদ্রাহীনতার কারণে হাই ব্লাড প্রেশার সমস্যা হতে পারে এবং এই হাই ব্লাড প্রেশারের সমস্যা থেকে কিডনি বা হার্টের সমস্যা তৈরি হতে পারে। তো বৃদ্ধ বয়সের যেহেতু ঘুমের পরিমাণ কমে যায়, অল্পতে ঘুম ভেঙে যায় এবং একবার ঘুম ভাঙলে পুনরায় ঘুম আর সহজে আসতে চায় না। এরূপ পরিস্থিতিতে বাধ্য হয়ে অনেক সময় ব্যক্তিকে স্লিপিং পিল খেতে হয় এবং দীর্ঘদিন স্লিপিং পিল খাওয়ার কারণে তার অন্যান্য কিছু শারীরিক সমস্যা বা উপসর্গ দেখা যায়। এক্ষেত্রে মেডিটেশন একটি ভালো উপায় বা খুব
অল্প পরিমাণের কিছু কায়িক শ্রম, যেমন একটু বাগান করা, নিয়মিত পার্কে হাঁটা, এই ধরনের কাজগুলো করলে অনেক সময়, এবং ডিউ টাইমে বা প্রত্যেকদিন একই সময়ে ঘুমাতে যাওয়া, একই সময়ে ঘুম থেকে ওঠা, এই বিষয়টি যদি বজায় রাখা যায় তাহলে তার যে শরীর ঘড়ি যেটিকে আমরা বলি, সেই শরীর ঘড়িটি ঠিকমতো কাজ করবে এবং এই ঘুমের সমস্যা কিছুটা হলেও কমিয়ে আনা সম্ভব হবে। চেঞ্জেস ইন সেক্সুয়াল ফাংশনিং, বৃদ্ধ বয়সে এসে মানুষের এই যৌন সক্রিয়তার বা যৌন ক্রিয়াকলাপ অনেকাংশেই পরিবর্তিত হয়ে যায়। এ সময়ে যৌনতার প্রতি একটি অনিচ্ছা তৈরি হয়, ফলে অনেক সময় স্বামী স্ত্রীর মধ্যে যে ভালোবাসার সম্পর্কটি ছিল যৌবনে, সেটিতে কিছুটা উদাসীনতা বা ভাটা দেখা যায়। এরূপ পরিস্থিতিতে স্বামী স্ত্রীর একত্রে থাকাটা খুবই জরুরি, কারণ যদি তারা আলাদা আলাদা থাকেন তাহলে একাকিত্বের সমস্যাটি আরো ব্যাপক মাত্রায় বৃদ্ধি পাবে, যেটি বৃদ্ধ বয়সের শারীরিক বা মানসিক স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। চেঞ্জেস ইন স্ট্রেংথ, এন্ডিউরেন্স, ব্যালেন্স এন্ড রিঅ্যাকশন টাইম, এই সময়ে ব্যক্তির শক্তিমত্তা কমে যায়। বয়স বাড়ার সাথে সাথে যেহেতু তিনি বৃদ্ধ হয়েছেন, সে কারণে তার পূর্বের মতো শক্তি থাকে না, সহ্য ক্ষমতা সেরকম থাকবে না, সহ্য ক্ষমতা হ্রাস পাবে এবং শারীরিক ভারসাম্য বজায় রাখা তার পক্ষে অনেকখানি কষ্টকর হয়ে যায়। বৃদ্ধ বয়সে এসে প্রতিক্রিয়া কালের সময় বৃদ্ধি পায়, অর্থাৎ যে কোনো উদ্দীপকের প্রতি রেসপন্স করার যে সময় বা রিয়াক্ট করার যে সময়, সেই রিয়াকশন টাইমটা বেশি লাগে। তাকে কোনো নাম জিজ্ঞেস করলে তাৎক্ষণিক বলতে পারবে না, একটু সময় লাগবে। হঠাৎ করে চেনা মানুষ পাশ দিয়ে চলে গেলে অনেক সময় পরে হয়তো তার মনে পড়তে পারে যে আরে, উনি তো আমার চেনা ছিলেন, চিনতে পারলাম না তো। এইরকম রিয়াকশন ক্ষেত্রে ডিলে হবে, যেটির সাথে ব্যক্তিকে অ্যাডজাস্ট করে চলতে হবে বৃদ্ধ বয়সে এসে। এখন আমরা আজকের ক্লাস থেকে কি কি প্রশ্ন পরীক্ষা আসতে পারে সেগুলি এক নজরে একটু দেখে নেই। সিএফএফ কি? এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। বার্ধক্যের দুটি শারীরিক পরিবর্তন উল্লেখ করো। বার্ধক্যের শ্রবণগত সমস্যা ব্যাখ্যা করো। বার্ধক্যের দৃষ্টিগত, শ্রবণগত সংবেদন ক্ষমতার পরিবর্তনের সাথে উপযোজন আলোচনা করো। প্রিয় শিক্ষার্থী, এই ক্লাসের পরে তোমরা যদি টেক্সট বুকের সহায়তা নাও তাহলে এই বিষয়গুলি সম্পর্কে আরো গভীরভাবে জানতে পারবে, আরো বিস্তারিত জানতে পারবে। আশা করি তোমরা নির্দেশনা মেনে চলবে এবং লেখাপড়ার ক্ষেত্রে কোনো রকম অবহেলা করবে না। আজকের লেকচারটি তৈরি করতে গিয়ে আমি এইকেনের হিউম্যান ডেভেলপমেন্ট ইন অ্যাডাল্টহুড এই বইটির সাহায্য নিয়েছি, আরো সাহায্য নিয়েছি হার্লক এবং স্যান্ট্রকের বই, সাথে আমাদের দেশি দুইজন প্রখ্যাত লেখকের বাংলা বই বিকাশ মনোবিজ্ঞান, এগুলি আমাকে অনেক হেল্প করেছে। আশা করি তোমরাও এখান থেকে সহায়তা পাবে। সবশেষে একটি
বিখ্যাত উক্তি দিয়ে আজকে ক্লাসটি শেষ করব। ওল্ড মেনস আইস আর লাইক ওল্ড মেনস মেমোরিজ, দে আর স্ট্রংগেস্ট ফর থিংস এ লং ওয়ে অফ। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। এই করোনা পরিস্থিতিতে স্বাস্থ্যবিধি নিজে মেনে চলো, অন্যদেরকে মানতে উদ্বুদ্ধ করবে। সকলের সুখী সমৃদ্ধ উন্নত ভবিষ্যৎ কামনায় আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী ক্লাসে। সবার জন্য শুভকামনা রইল।